ডিয়ার লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে রবি। যেমন তেমন গাড়ি চালক বললে ভুল হবে, তিনি ছিলেন একজন অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। তার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। তো আর দেরি না করে আজকের ঘটনা শুরু করছি। সালটা ছিল 2015। আমার নাম রবি। আমি থাকতাম তখন মানিকগঞ্জ জেলার একটি ছোট্ট গ্রামে। আমার বাবার নাম ছিল আজম আলী। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ধার্মিক ব্যক্তি। এবার আসি আমার মায়ের কথায়। আমার মায়ের নাম ফাতেমা। তিনিও বাবার মতোই একই রকম ধার্মিক ছিলেন বটে। তারা রোজ 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আমি পড়তাম তখন ক্লাস 8-এ মানিকগঞ্জের সেখানের একটা হাই স্কুলে। সে সময় আমার দুরন্তপনায় এদিক ওদিক যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, মাঝে মধ্যে বন্ধুদের সাথেও আড্ডা দিতাম। তবে আমার ফুটবল খেলার প্রতি ছিল খুব ঝোঁক। পড়াশোনা তেমন একটা ভালো লাগতো না। আমার বাবা আজম আলী ছিলেন একজন কাঠুরে। তিনি আমাদের গ্রামের বিভিন্ন অঞ্চলে কাঠ কাটতে যেতেন। তা বিক্রি করে আমাদের সংসার চলতো কোনো মতে। আমাদের তেমন কোনো জমি জমা ছিল না, বলতে পারেন আমরা খুব গরিব ছিলাম। এভাবে ক্লাস 8 থেকে 10 কোনো মতে ভালোভাবে পাশ করে ফেললাম। সেদিন ছিল বর্ষাকাল। আকাশ মেঘলা কালো হয়ে আছে, চারদিক তখন ঘুটঘুটে অন্ধকার ভাব। সেদিন সকালে বাবা রোজকার মতো কাঠ কাটতে চলে গেলেন পাশের গ্রামের কোনো জায়গায়। সেদিন ঘটলো বিপত্তি। দুপুর 12টায় আমাদের বাসায় খবর নিয়ে আসলো কয়েকজন লোক, বৃষ্টি তখন একটু থেমেছে, তবে আকাশ তখনও অন্ধকার দেখাচ্ছে। তাই এসে বললেন বাবা গাছ কাটতে গিয়ে গাছের তলায় চাপা পড়ে মারা গেছে অমুক জায়গায়। তৎক্ষণাৎ আমরা সেখানে গেলাম। গিয়ে দেখি কয়েকজন লোক গাছটিকে সরিয়েছে। আমার বাবার লাশটি গাছের পাশে রাখা একটি চট বিছিয়ে রেখেছে। তৎক্ষণাৎ আমার মা এবং আমি কান্নায় ভেঙে পড়ি। দেখি আমার বাবার লাশটি থালা বাসন যেমন কোনো কিছুর চাপে যেমন চুপসে যায়, এগুলো জ্বর বস্তু, তেমন রক্ত বের হয় না। কিন্তু আমার বাবার লাশ মানুষ, তার পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশ থেতলানো এবং সেখান থেকে রক্ত ঝরছে। সেদিন অনেক কান্না করেছি আমি। তারপর আমি এবং সেখানকার কিছু লোক নিয়ে যাই বাবার লাশটি আমাদের গ্রামের বাড়িতে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর জানাজা করানোর জন্য প্রস্তুত করা হয়। দুপুর 2টায় সেখানকার মসজিদে জানাজা করিয়ে পাশের কোনো এক কবরস্থানে দাফন করে দেই। তারপর আমি অশ্রু ভেজা চোখ নিয়ে বাড়ি চলে আসি। দেখি আমার মা কান্না ভেজা চোখ নিয়ে আমায় ভাত খেতে দিচ্ছেন, কিন্তু ভাত খাবো কি করে? আজ যে আমার ভাত মুখে ঢুকবে না। অনবরত কান্না করেই চলেছি বাবার জন্য। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমার মা সংসার চালানোর জন্য গ্রামের অন্য বাসা বাড়িতে কাজ করতে লাগলেন, আর আমায় লেখাপড়া করতে বললেন। কিন্তু আমি সাফ জানিয়ে দেই আমি আর পড়বো না। আমার মা আমায় অনেক বোঝানোর চেষ্টা করে। আমি বলি তুমি অন্য বাসা বাড়িতে কাজ করবে মা, আমি আর কষ্ট তোমার দেখতে পারবো না। গ্রামের বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলাম। একসময় একটা ভালো কাজ পেয়ে গেলাম দোকানে। সেই দোকানের নাম ছিল সঠিক স্টোর, এবং সেই দোকানের মালিকের নাম ছিল মহিন। কিছুদিন কাজ করার পর কাজ ছেড়ে দেই। আপনারা এখন বলতে পারেন কাজ পাওয়ার পর কেন আমি কাজ ছেড়ে দেই? মালিক ছিল খুব একটা অসৎ ব্যক্তি, এবং খাবারে পাম অয়েল বিভিন্ন ধরনের ক্ষতিকারক দ্রব্য মেশাতেন। আমি তাকে এটি নিষেধ করতে বললে তিনি মানেননি। তিনি আমায় নানাভাবে অপমান করেন, বাবা মা এবং বিভিন্ন ভাষায় গালাগালি করেন। তা সহ্য করতে না পেরে আমি কাজ ছেড়ে দিয়েছি। এসব ঘটনা শুনে আমার মা আমার জন্য অনেক গর্ববোধ করেছিলেন সেদিন। তো মাকে বলি আমি আর গ্রামে কাজ করব না, চলো আমরা শহরের দিকে যাই। তিনি বলেন শহরে গিয়ে কি করবে? আমি বলি সেখানে নানা ধরনের কাজ পাওয়া যাবে, তুলনামূলক বেতনও বেশি। আমরা গরিব হলেও গ্রামে আমাদের একটি ছোট খড়ের ঘর ছিল, তা আমার মা বিক্রি করে দেয় মাত্র 30,000 টাকায়। তারপর আমরা মানিকগঞ্জের শহরে চলে আসি। সেখানে একটি ছোট ম্যাচের মতো বাসা ভাড়া নেই। সেখানে ভাড়া ছিল প্রায় মাস প্রতি 5,000 টাকার মতো। তারপরের দিন থেকে আমি কাজ খুঁজতে মানিকগঞ্জের শহরের বিভিন্ন জায়গায় বেড়াতে থাকি। এভাবে 3টি সপ্তাহ কেটে যায়, কিন্তু আমার মনের মতো কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। যেখানে যাই সেখানে দুর্নীতি, খাবারের ভেজাল, বিভিন্ন জিনিসপত্রের ভেজাল, চুরি, রাজহানি সবকিছুই রয়েছে। এভাবে প্রায় কয়েকটা সপ্তাহ আরও কেটে যায়। এখন বাড়ি বিক্রির টাকাগুলো প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমার মাকে এখানকার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতে হচ্ছে। আমিও হাল ছাড়ার পাত্র নই। আবার বেরিয়ে পড়ি কাজ খোঁজার উদ্দেশ্যে।
একজন একটি হাসপাতালের খোঁজ দেয়, অমুক হাসপাতালে লোক নেওয়া হচ্ছে। সে হাসপাতালে যাই, সেটি ছিল মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালটির নাম বলছি না। তো সেখানে একজন রিসিপশনিস্ট বলে কাজটি হলো ড্রাইভার পদের। আমি তো ড্রাইভিং জানতাম না, তাই আমি হাসপাতাল থেকে আবার চলে আসি ভাড়া বাড়িতে। আমি আমার মাকে এসব কথা বলি। তিনি বলেন আমার কাছে কিছু টাকা রয়েছে, যা দিয়ে তুমি ড্রাইভিং শিখো, এবং সে টাকা দিয়ে আমি কয়েক মাস পর্যন্ত ড্রাইভিং শিখি। এখন আমি ভালোই চালাতে পারছি গাড়ি। আবার আমি ওই হাসপাতালে যাই, তারা আমায় বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়, আমি পাশ করে যাই। তাই তারা আমায় চাকরিটিতে রেখে দেয় এবং বলে আমরা যখনই তোমায় ডাকবো তখনই যত আসো, এবং গাড়ি ঠিকঠাক করে বিভিন্ন জেলায় লাশ নিয়ে যাও। তাই আর কি, চাকরি না পেয়ে কাজ করতে রাজি হয়ে যায়। এখন প্রায় 1 মাস কেটে গেছে। কখনো এ জেলায়, কখনো বা মানিকগঞ্জের বিভিন্ন জেলায়, কখনো রংপুর, কখনো নারায়ণগঞ্জ, আবার কখনো গাজীপুর, বিভিন্ন জেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে রোগী কিংবা লাশ পৌঁছে দিতে হয় আমায়। তবে বেতনও কম ছিল না, 20,000 টাকার মতো আসতো। তাই আমি আমার মাকে আর কোনো বাসা বাড়িতে কাজ করতে দেইনি। তো একদিন বিপত্তি, রাত তখন 1টার কাছাকাছি হবে। আমি তখন বাসায় শুয়ে রয়েছি, তখন আমার ফোনে রিং বেজে ওঠে। আমি ঘুম জড়ানো চোখে কলটি ধরলাম। হাসপাতাল থেকে ফোন করেছে আমায়, বলছে এখনই তোমায় হাসপাতালে আসতে হবে, একটি লাশ গাজীপুরের উদ্দেশ্যে পৌঁছে দিতে হবে। গাজীপুরের কোন জায়গায় তিনি বলেন সেখানকার একটি গ্রামের কোনো এক ঠিকানায়, যা তোমাকে মেইল করে দিচ্ছি। আমি বলি কে মারা গেলেন? তিনি হাসপাতাল থেকে আমায় জানানো হয় লোকটি নাকি কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলেন, কোনো এক বড় বেসরকারি ব্যাংকের। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ করে একটা 4 চাকার ট্রাক এসে তাকে পিষে চলে যায়, আর আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় তৎক্ষণাৎ। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। তো আমি আর কথা না বাড়িয়ে বললাম আমি একটু পরে যাচ্ছি, হাসপাতালে গাড়ি রেডি করছি। তারপর আমি কল কেটে দিলাম। তারপর আমি আমার মাকে জানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। আমি যেখানে থাকতাম সেখান থেকে হাসপাতালে বেশি দূর নয়, প্রায় হবে 10 কিমির মতো। বাড়ি থেকে বেরোতে সামনে একটি অটো দেখতে পেলাম, এবং সেই অটোতে করেই আমি হাসপাতালে পৌঁছে যাই। হাসপাতালে পৌঁছে আমি গাড়ি রেডি করি এবং দাঁড়িয়ে থাকি এবং ওয়েট করি কখন তারা আসবে। 5 মিনিট পর হাসপাতাল হতে 2জন ব্যক্তি স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো লাশটিকে নিয়ে আসে। আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। লাশটিকে আমার গাড়িতে প্রবেশ করার আগ মুহূর্তে আমি লাশটিকে দেখতে চাই। তিনি আমায় বললেন এখন না দেখাই ভালো, অনেক রাত হয়েছে, তুমি ভয় পেয়ে যেতে পারো। এবং তাও আমি অনেকটা জোর করেই কাপড়টি সরিয়ে দেখি লাশটির মুখটি অনেক থেতলানো এবং চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আছে, মাথার বিভিন্ন অংশ যেন গলে গলে পড়ছে, রক্ত পড়ছে অনবরত। আমি তা দেখে আটকে উঠি। তারপর হাসপাতালের লোকটি কাপড়টি আবার ঢেকে দেয়। তারপর লাশটিকে আমার গাড়িতে তুলে দেওয়া হয়। আমি গাড়ির ডিকি বন্ধ করে দেই। তারপর আমি তাদের বলি তাহলে আমি চলে যাচ্ছি। হাসপাতালে 2জন লোক সায় দেয় এবং তারাও চলে যায় সেরাতে। তবে যাওয়ার আগে একটি কথা বলে যায়, একটু সাবধানে যাইয়েন। কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়ি। আমার অবশ্য তেমন ছোটবেলা থেকেই ভূতে বিশ্বাস করতাম না। তারপর তারা চলে যায় এবং আমিও গাড়িটি নিয়ে রওনা দেই। এখন আমি হাইওয়ের রাস্তা দিয়ে গাজীপুরে যাচ্ছি। আর বেশি দূর নেই, গাজীপুর একটা গ্রাম এলাকা বললেই চলে, আর শহরের মতো নয়। মানিকগঞ্জ থেকে গাজীপুরের দূরত্ব প্রায় হবে 72 কিলোমিটার বা তার একটু বেশিও হতে পারে। যখন প্রায় 7 কিলোমিটার বাকি, তখন আমি গ্রামের রাস্তায় প্রবেশ করেছি। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তখন প্রায় চারদিকে অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই গাড়ির লাইট জ্বালিয়ে এগোতে লাগলাম। হঠাৎ আমার গাড়ি যেমন কেন জানি ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। আমি তখন চেষ্টা করছি গাড়ি স্টার্ট দিতে, কিন্তু গাড়ি আর চালু হচ্ছে না। এক সময় আমি গাড়ি থেকে নেমে যাই, গাড়ি চেক করি কোনো কিছু নষ্ট হয়েছে কিনা। সবকিছু ঠিকই রয়েছে। আমি তখন ভাবনায় পড়ে যাই, একেই তো গ্রাম, চারদিকে তখন শুনশান নীরবতা, অন্ধকার, মাঝে মাঝে শিয়ালগুলো কেমন করে জানি ডেকে উঠছে। গাড়ির একটু সামনেই একটায় দাঁড়িয়ে থাকি আমি। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তখন রাত হবে প্রায় 2:12। কি করব ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি কালো বিড়াল ঘুরঘুর করছে। তা দেখে আমি অনেকটা আশ্চর্য হয়ে যাই। এত রাতে আবার কালো বিড়াল কেনই বা ঘুরঘুর করছে আমার গাড়ির চারপাশে।
চারপাশে। হঠাৎই কারো বিড়ালটি বিভৎসভাবে চিৎকার দিয়ে ওঠে, একটি অবয়বে পরিণত হলো। কি বিশাল বড় শরীর তার, পুরো শরীর কালো কাপড়ে ঢাকা, মুখগুলো কি বিভৎস, চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে, চোখের মাঝে বিভিন্ন ধরনের ছোপ ছোপ কালো দাগ, কেমন জানি বড় বড় নখের মতো সূচালো তার দাঁতগুলো। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার গাড়ির ডিকির ওখানে, যেখানে লাশটি রয়েছে। আমি অনেক জেলায় গিয়েছি, কিন্তু এরকম কোনোদিন আমার সাথে ঘটেনি। তবে আজ বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কিছু একটা তো আছেই এই পৃথিবীতে। তখন আমার পা থরথর করে কাঁপতে শুরু করলো, যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। আমি এক পা নড়তে পারছিলাম না, তাও আমি অনেক কষ্ট করে আল্লাহর নাম এবং তার দোয়া দরুদ পড়তে থাকলাম। এসব আওয়াজ শুনতে না পেরে অবয়বটি চিৎকার দিয়ে ওঠে। সে আমায় বলে, লাশ পরে খাবো, আগে তোকে খাবো। এই বলে সে আমার দিকে তেড়ে আসতে লাগলো, কিন্তু সে আমার দোয়া দরুদের আওয়াজ শুনে আবার দূরে সরে গেল এবং সে আমাকে শূন্যে ভাসিয়ে তুললো আর বিকটভাবে হাসতে লাগলো। আমার গলা থেকে তেমন একটা আওয়াজ বের হচ্ছিল না তখন। ভাবলাম আজ হয় আমার আর নিস্তার নেই। আমি তাকে বলতে চেষ্টা করলাম, আমি তো তোমার কোনো অনিষ্ট করিনি, তাহলে তুমি আমায় মারতে চাচ্ছ কেন? কিন্তু এ কথা তাকে বলতে পারছি না। অনেক চেষ্টা করছি, সেও বুঝতে পারছে না। হাত পা নাড়ানোর, কিন্তু হাত পা নড়ছে না। হঠাৎ করে একজন লোক আমার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটি আমার দিকে যখন আসছিল তখন আলোর ছলকানি বের হচ্ছিল। লোকটি যখন আমার খুব কাছাকাছি চলে এসেছে তখন লোকটি আমার দিকে তাকালো যে আমি শূন্যে ভেসে রয়েছি, এবং লোকটি কি জানি পড়লো। তারপরে অবয়বটি ছেড়ে চিৎকার দিয়ে দূরে সরে গেল। টুপি পাঞ্জাবি পরা বুড়ো গাছের লোকটি আমায় বলল, এখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠো এবং গাড়ি স্টার্ট দাও, দেখো গাড়িটি চলবে। আমি গাড়ি স্টার্ট দিয়ে দেখি তৎক্ষণাৎ চলছে গাড়িটি। গাড়িটিকে আমি স্পিডে চালিয়ে দেই। দূর থেকে একটা আওয়াজ ভেসে আছে, আজ তুই বেঁচে গেলি, এরপরের বার আসলে তুই আর বাঁচবি না। অবশ্য টুপি পাঞ্জাবি পরা বুড়ো লোকটি আমার পাশে বসেছিল ড্রাইভিং সিটের। কিন্তু গাজীপুরের গ্রামের পরিবারের কাছে আমি লাশটি পৌঁছে দেওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায় না। লোকটির লাশ পেয়ে তার পরিবার আত্মহারা হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি যে আমার আসার আগ পর্যন্ত কি কি হয়েছিল। লাশ দেখতে আসা তাদের প্রতিবেশীর সেখানকার কিছু লোক বলে, আমাদের গ্রামে একটি ধার্মিক লোক ছিল যার নাম ছিল সৌরভ আলী। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। একদিন তিনি ভোরে নামাজ আদায় করতে যান সেই রাস্তা দিয়ে, তবে সেদিন তার বিভৎসভাবে লাশটি পড়েছিল সেই রাস্তায়। সকালে আমরা তা দেখতে পেয়েছিলাম। এখনো নাকি তার আত্মা ওখানে ঘুরে বেড়ায়, লোকজন দেখতে পেয়েছে। মানুষকে সাহায্য করতে সে দুপা পিছতো না। আমি সৌরভ আলীকে মনে মনে ধন্যবাদ জানাই। আমি তার আত্মার শান্তির জন্য মানিকগঞ্জে পৌঁছে মিলাদ পড়ানোর ব্যবস্থা করে দেই। সেদিনের পর থেকে আমি আর রাতে কোনোদিন লাশবাহী অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে লাশ বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়নি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিল রবি, তাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। কয়েক বছর আগে আমার একবার অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছিল। আমার এক মৃত বন্ধু আমার কাছে ফিরে এসেছিল। ওই অস্বাভাবিক ঘটনাটি মনে পড়লে আজও আমি বিস্ময়ে অভিভূত হয়ে যাই। কয়েক বছর আগের কথা, বর্ষাকাল, রাত দিন দফায় দফায় বৃষ্টি। এক রাতে ভিজে অফিস থেকে বাড়ি ফিরছি। আমি তখন ঢাকায় একাই থাকি, মা বাবা থাকেন যশোরে। আমার তখন ঘর সংসার পাতা হয়নি। মা বাবা অবশ্য বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। অবশ্য আমার বন্ধনহীন জীবন বই পড়ে আর আকাশ কুসুম ভাবনায় গা ভাসিয়ে বেশ কেটে যাচ্ছিল। রাতে ঘুমাবার আগে কিছুক্ষণ বই পড়ি। সেই রাতেও বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। জানালায় ঝিরঝিরে বৃষ্টির শব্দ, টের পেলাম মোবাইলের রিংটোনটা বেজেই চলেছে। বালিশের পাশ থেকে মোবাইল তুলে দেখি অপরিচিত নাম্বার। ঘুম জড়ানো কণ্ঠে বললাম, হ্যালো। আমি ওয়াহেদ। ও প্রান্ত থেকে যান্ত্রিক স্বর ভেসে এলো, ওয়াহেদ। আমি অবাক হয়ে বললাম, কেন, তোর মনে নেই আমরা একসঙ্গে স্কুলে পড়তাম? কথাটা শুনে আমি আশ্চর্য হলাম। হ্যাঁ, ওয়াহেদ নামে আমার এক সহপাঠী ছিল অবশ্য। সেই ওয়াহেদ ফোন করেছে এতদিন পর। এই সময়ে বিস্ময়ে ধাক্কা সামলে বসলাম। ওয়াহেদ, যাক, চিনতে পারলি তাহলে? হ্যাঁ, কতদিন পর। এখন কোথায় থাকিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াহেদ বলল, আমি দেশের বাইরে থাকি। এ মাসে একবার দেশে আসছি, তোর সঙ্গে একবার দেখা করতে চাই। অবশ্যই, বললাম। আমারও কেমন কৌতূহল হচ্ছিল।
ওকে খুব পছন্দ করতাম, ভারী সহজ সরল ছিল, ভীষণ পাখি পছন্দ করত। ওয়াহেদ বলল, দেশে ফিরে আমি তোকে আমার ঠিকানা জানিয়ে দেব এবং 17 জুলাই তোর সঙ্গে দেখা করব। আমি বললাম ঠিক আছে, কিন্তু শোন ওয়াহেদ, তুই আমার টেলিফোন নাম্বার পেলি কই? উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল ওয়াহেদ। ঠিক ওই দিনে আরেকটি কাকতালীয় ঘটনা ঘটলো। সন্ধ্যের পর অফিস থেকে ফিরছি, বৃষ্টি ঠিক পড়ছিল না, তবে আকাশ মেঘলা ছিল। আমি একটা গলির মুখে ঢুকছিলাম, ঠিক তখনই ছোটবেলার বন্ধু জাফরের সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে গেল। ওর সঙ্গে যশোরে একই স্কুলে পড়েছি, ওর বাবা বদলি চাকরি। আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন ওরা যশোর থেকে খুলনায় চলে যায়। তারপর আর জাফরের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। জাফরই আমায় চিনতে পেরে ডাক দিয়েছিল সেদিন শাহেদ করে। আমার নাম শুনে থমকে গেলাম। তারপরে জাফরকে দেখে অবাক। প্রাণবন্ত ছেলে জাফর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্রাথমিক কুশল বিনিময়ের পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম এবং আফটার অল এতদিন পর দেখা। অনেক প্রশ্ন, অনেক কৌতূহল জমে আছে। বেশ ভালো চাকরি করে জাফর, বিয়েও করেছে, ইনস্টলমেন্টে ফ্ল্যাটও নাকি কিনেছে মিরপুরে। কোথায় কোথায় ওকে জিজ্ঞেস করলাম, তোর ওয়াহেদকে মনে আছে জাফর? আমার প্রশ্ন শুনে জাফর এর মুখে মেঘ জমে উঠল। চায়ে চুমুক না দিয়ে সিগারেট ধরালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আছে কেন? ওয়াহেদ আজ আমাকে ফোন করেছিল। অসম্ভব। অসম্ভব মানে? আমি অবাক। ওয়াহেদ তো কি, ও তো বেঁচে নেই? বেঁচে নেই মানে? আমার মনে হলো আমার পায়ের নিচের মেঝে হঠাৎ সরে গেছে। জাফর এসব কি যাতা বলছে? ওয়াহেদ বেঁচে না থাকলে আজ ভোরে আমাকে কে ফোন করলো? জাফর চুপ করে থাকে, গভীরভাবে কি যেন ভাবছে। সিগারেট টানতেও ভুলে গেছে। একটু পর সচেতন হয়ে উঠল, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, গত বছর আমি অফিসের কাজে নিউ ইয়র্কে গিয়েছিলাম। ওখানে হঠাৎ এক সাবওয়ে স্টেশনে অনেক বছর পর ওয়াহেদের সঙ্গে দেখা। ও আমাকে চিনতে পারলো, দেখে জড়িয়ে ধরলো। তারপর আমার নিঃশ্বাস আটকে আসছিল। রেস্টুরেন্টের গুঞ্জন ক্রমশ বেড়ে যাচ্ছিল মনে হয়। জাফর বলল, ওয়াহেদের বাড়ি ব্রুকলিনের আটলান্টিক অ্যাভিনিউতে। জোর করে নিয়ে গেল। বউ ক্যাথলিন এবং মেয়ে সুজানাকে নিয়ে ছোট সুখী সংসার। তোর কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, তোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তারপর তোর কথা বেশি বলছিল ওয়াহেদ। বলল যে তোরা নাকি ভালো বন্ধু ছিলি, একসঙ্গে পাখির বাসা খুঁজতিস। একবার নাকি তুই ওকে ওর জন্মদিনে মাটির টিয়া পাখি উপহার দিয়েছিলি। আজও যত্ন করে পাখিটা রেখে দিয়েছে বলল। হ্যাঁ বললাম। আর তখনই আমার দপ করে মনে পড়ে গেল ওয়াহেদের জন্মদিন ছিল 17 জুলাই। কেমন ধাঁধার মতো পড়ে গেলাম। আশ্চর্য, কবে কত বছর আগে ওয়াহেদের ওই জন্মদিনের মাটির টিয়া আমি উপহার দিয়েছিলাম। পাখিটা আজও যত্ন করে রেখে দিয়েছে। জাফর বলল, নিউ ইয়র্কে আমি সপ্তাহখানেক ছিলাম, তখন ওয়াহেদ এর মৃত্যুর সংবাদ পেলাম। আমি কেঁদে উঠলাম। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, মারা গেল কিভাবে? কার অ্যাক্সিডেন্টে। অফিস থেকে ফিরছিল, তারিখটা আমার মনে আছে, 17 জুলাই বলে এক মুখ ধোঁয়া ছাড়লো জাফর। আশ্চর্য। আমি জাফরের দিকে তীক্ষ্ণ চোখে তাকালাম। ধোঁয়ার ভিতরে ওর মুখ কিছু আবছা দেখায়। জাফর বলল, ক্যাথরিনে আমাকে ফোন করেছিল। আমি কাজ ফেলে ব্রুকলিনে ছুটে যাই। যদিও আমার ভীষণ অস্বস্তি লাগছিল। ওদের কি সান্ত্বনা দেব? বিপর্যস্ত ক্যাথরিন 3 বছরের ফুটফুটে সুজানা। তাই বলছিল, ওয়াহেদ তোকে ফোন করবে কোথেকে? তোর কথা ভুল হচ্ছে না তো শাহেদ? আমি চুপ করে রইলাম, কি বলবো বুঝতে পারছি না। ওয়াহেদ যে নাম্বার থেকে ফোন করেছিল সেটি এখনো আমার মোবাইলে সেভ করা আছে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। জাফরের মোবাইলটা বাজলো। কার সঙ্গে কিছুক্ষণ কথা বলল সে, তারপর কথা শেষ করে ফোন অফ করতে বলল। আমি আজ উঠি রে, শাশুড়িকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে। এই যে আমার কার্ড, যোগাযোগ রাখিস দোস্ত, বলে ভিজিটিং কার্ড দিয়ে চলে যায় জাফর। আমার মাথা কেমন ঝিমঝিম করছিল। ঘরের মধ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলোমেলোভাবে হাঁটতে হাঁটতেই যখন বাড়ি চলে এসেছি, 17 জুলাই তারিখটা মাথার ভিতরে ঘুরছিল। ওয়াহেদ কেন ওর জন্মদিনের দিনেই আমার সঙ্গে দেখা করতে চাইছে? ও যদি বেঁচেই না থাকে তো তাহলে কেন আমার সঙ্গে দেখা করতে চাইছে? রাতে ভালো ঘুম হলো না। ঘুমটা বারবার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। একবার ঘুমের মধ্যে যেন কি একটা গাছ দেখতে পেলাম। গাছটা বেশ বড়, গাছ থেকে অনেক পাখি উড়ে গেল। সবুজ রঙের পাখি মনে হয়, টিয়া পাখি মনে হলো। দৃশ্যটা কেমন পরিচিত মনে হলো বহুদিন আগে দেখেছি। 17 জুলাই ভোরবেলা ওয়াহেদ এর ফোন পেলাম। ওয়াহেদ বলল, আজ ফিরে আসিস? আমি বললাম, আছি। আমার কণ্ঠস্বর কেমন ফ্যাসফ্যাসে শোনালো। তাহলে চলে আয়, বলে গ্রিন রোডের এক বাড়ির ঠিকানা দিল ওয়াহেদ। 78/B। দুপুরের দিকে যেতে বলল। ঠিক আছে, কিন্তু শোন, তুই আমার টেলিফোন নাম্বার কই পেলি? উত্তর না দিয়ে ফোনটা কেটে গেল ওয়াহেদের।
কেমন হতভম্ব হয়ে গেলাম আমি। প্রবল অস্বস্তি আমাকে ঘিরে ধরলো। একবার মনে হলো জাফর মিথ্যে বলেছে, আবার মনে হলো তা কি করে হয়। জাফরের ভিজিটিং কার্ডটা বের করলাম। একবার মনে হলো ওকে ফোন করি, সব খুলে বলি, পরক্ষণেই চিন্তাটা বাতিল করে দিলাম। আমি চাই না জাফর আমার পাগলামি টাগলামি দেখুক। মনে ঘরের মধ্যে সকালটা কাটলো। দুপুরের দিকে কোনো মতে নাকে মুখে কিছু গুজে ঘর থেকে বেরোলাম। গ্রিন রোডের ঠিকানাটা আমার পরিচিত না, তবে খুঁজে নিতে সমস্যা হবে না। ছুটির দিন, মেঘশূন্য ফিরোজা রঙের আকাশ, ঝড়ঝড়ে রোদ উঠেছে। ভীষণ নার্ভাস লাগছিল। অস্বস্তি এড়াতে সিএনজিতে একটা সিগারেট ধরালাম। তামাকের স্বাদ বিস্বাদ ঠেকালো। সরু গলির ভিতরে অনেকটা হেঁটে শেষ পর্যন্ত বাড়িটা খুঁজে পেলাম। 78/B লেখা, কালো রঙের লোহার গেট। দারোয়ান গোছের কাউকে দেখতে পেলাম না। কলিং বেল নেই। ঠেলা দিতেই খুলে গেল। জানতাম খুলে যাবে। ওয়াহেদের ফোন পাওয়ার পর থেকেই কেমন রহস্যময় ঘটনা ঘটছে। জাফরের সঙ্গে এত বছর পর দেখা হয়ে যাওয়াটাও নিছক কি কাকতালীয়? এর মধ্যে কি অন্য ব্যাপার নেই? কিংবা নিউ ইয়র্কের জাফরের সঙ্গে ওয়াহেদের দেখা হয়ে যাওয়াটা কেমন জানি অল্প ঠেকে গিয়ে ভেতরে পা দিলাম। অগোছালো মলিন বাগান অযত্নে পড়ে আছে। ওপাশে একটি দোতলা বাড়ি, এককালে হয়তো সাদা রং ছিল, এখন রং ঢং উঠে দাঁত বেরিয়ে পড়েছে। বেশ পুরনো বাড়ি। এ ধরনের বাড়ি তো ঢাকায় আজকাল ভেঙে ফেলে। কোনো দৈব বলে এ দাঁড়িয়ে আছে মনে হয়। দোতলা বারান্দার গ্রিলে সবুজ রং করা, একতলায় গ্রিলের রঙও সবুজ। বাড়ির পিছনে বিশাল একটি কামরাঙ্গা গাছে চোখ পড়তেই এক ঝাঁক টিয়া ফিরোজা রঙের আকাশে সবুজ চাদর বিছিয়ে উড়ে গেল। একতলায় গ্রিল বারান্দার একপাশে ছোট একটি লোহার দরজা, বন্ধ। জানতাম ধাক্কা দিলেই খুলে যাবে। ভিতরে ঢুকে শুকনো বকুল ফুলের গন্ধ পেলাম। বেশ বড় বারান্দা, কেমন ছায়া ছায়া লাগছে। মেঝেতে সাদা কালো ক্ষয়ে যাওয়া মোজাইকের এবং দেওয়ালে ঘেঁষে আরেকটি বেতের চেয়ার আর একটি টেবিল। টেবিলের ওপর একটি খবরের কাগজ ভাঁজ করে রাখা, তার পাশে একটি চায়ের কাপ। ধোঁয়া উঠছিল। আষ্টে ভর্তি আধ পোড়া সিগারেট। কেউ এখানে বসেছিল? ওয়াহেদ না অন্য কেউ। চারপাশ কেমন নির্জন হয়ে আছে। একটা কাক ডাকছিল। আমি এখানে অপেক্ষা করব না, ভিতরে যাব ঠিক বুঝতে পারছি না। ওয়াহেদ কি সত্যি আছে বাড়িতে? কিন্তু তা কি করে সম্ভব? জাফর তো... হঠাৎই চোখে পড়লো জিনিসটা। টেবিলের ওপর একটা টিয়া পাখি, সবুজ রঙের মাটির তৈরি। এত বছর পরও চিনতে পারলাম। ওয়াহেদের জন্মদিনে এই মাটির টিয়া পাখিটাই ওকে উপহার দিয়েছিলাম। এত বছর পর এটা এখানে এলো কিভাবে? ভাবতেই আমার শরীরে হিম ছড়িয়ে গেল। কপালের দুপাশের শিরা দপদপ করতে লাগলো। চোখের সামনে ঘন কুয়াশার সমুদ্র জেগে উঠেছে। কে যেন আমার কাঁধে স্পর্শ করে আস্তে আস্তে ঘুরিয়ে দিল। ওয়াহেদ কেমন ভূতগ্রস্তের মতন আমি বাগানে নেমে এলাম। একটু পর গলিতে বেরিয়ে এসে ভাবলাম অশরীরী ওয়াহেদ কে দেখতে পাইনি ঠিকই, তবে ও আমার খুব কাছাকাছি এসেছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন ইমন জুবায়ের। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার এক আত্মীয়ের কাছ থেকে শোনা। আমি ঘটনাটি তার ভাষায় শেয়ার করছি। আমার নাম প্রিন্স। আমি ঢাকায় থাকি। জ্ঞান হবার পর থেকে আমার জীবনে কোনোদিন আমি নদীপথে যাতায়াত করিনি। আমার দাদার বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। আমি যখন খুব ছোট ছিলাম তখন কয়েকবার সেখানে গিয়েছি, কিন্তু বড় হবার পর আমি কখনোই আমার দাদার বাড়ি যাইনি। হঠাৎ একদিন বিকালবেলা খবর আসে আমার দাদা নাকি মারা গেছেন, তাই সবাইকে যেতে হবে। বাবা মা আমাকেও যাওয়ার জন্য বলে। আমি না করতে পারি না। আমারও মনে হচ্ছিল শেষবারের মতন দাদাকে দেখে আসি, তাই সবাই মিলে রওনা দিলাম। আমার বন্ধু জয় ও এলো আমাদের সাথে। আমরা ঢাকা থেকে বাসে করে মাওয়াঘাট পর্যন্ত এলাম। সেখান থেকে ফেরি করে নদী পার হয়ে শরীয়তপুর যেতে হবে, কিন্তু মাওয়া এসে দেখি সবেমাত্র ফেরি ছেড়ে চলে গেছে। ফিরে আসতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাস থেকে নেমে অনেক খুঁজে একটা ট্রলার ভাড়া করি। ট্রলারে করে রওনা দেই। বাবা মা সবাই ট্রলারের ভেতরে গিয়ে বসলো। আমি আর জয় ট্রলারের ছাদের ওপরে গিয়ে বসলাম। নদীর
দৃশ্য উপভোগ করার জন্য। রাত তখন 7টা কি 8টার মতন হবে। আমরা নদীর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি। চাঁদের আলোয় নদীর ওপাশের গ্রামগুলো আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। জয় পকেট থেকে একটা সিগারেট বের করলো খাওয়ার জন্য। আমি ওকে বারণ করলাম, কেননা নিচে বাবা মা বসে আছে, কোনোভাবে বুঝতে পারলে কি খারাপটাই না ভাববে। কিন্তু ও আমার কথা শুনলো না। আমি রেগে গিয়ে ওর থেকে দূরে সরে গিয়ে অন্য এক পাশে গিয়ে বসলাম। জয় একটানা সিগারেট টেনেই চলেছে। আমি একা একা নদীর পানিগুলো দেখছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো আমি নিচে কিছু একটা দেখলাম, একটা মানুষের মাথা পানিতে ভাসছে। মনের ভুল ভেবে তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু আবার নিচে তাকাতেই দেখি সেখানে এখন আর একটা নয়, অসংখ্য মানুষের মাথা পানিতে ভাসছে, নারী পুরুষ শিশু সবার মাথা। এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা জয়কে দেখানোর জন্য ওর কাছে ছুটে গেলাম আর ওকে ডেকে সেখানে নিয়ে এলাম, কিন্তু সেখানে গিয়ে আর সেই মাথাগুলো দেখতে পেলাম না। জয় আমাকে বিদ্রূপ করতে করতেই ওর জায়গায় চলে গেল। আমি আবার একা বসে রইলাম। ঠিক এই ঘটনা আমার সাথে আবারও ঘটলো। আমি জয়কে ব্যাপারটা আবারও জানালাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করলো না। আমি বললাম, আমি আর এখানে থাকবো না, চল নিচে যাই। জয় বলল, ঠিক আছে তুই যা, আমি সিগারেট শেষ করে আসছি। আমি সেখান থেকে নিচে চলে গেলাম। আমি বাবা মার সাথে বসে গল্প করছি, ঠিক এমন সময় মনে হলো ওপর থেকে ঝপ করে পানিতে কিছু একটা পড়লো। ছাদের ওপর তাকাতেই দেখি সেখানে জয় নেই। বুঝলাম জয় পানিতে পড়ে গিয়েছে। ট্রলারের মাঝি শব্দটা পেয়ে ইতিমধ্যে ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমিও জয় কেউই সাঁতার জানি না। মাঝির সাথে সাথে নদীতে লাফিয়ে পড়লো। আমাদের চিৎকার চেঁচামেচিতে পাশ থেকে কয়েকটা জেলে নৌকা নিয়ে ছুটে এলো। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর জয়কে পানিতে তোলা হলো। জয়ের পেটে অনেক পানি ঢুকেছে, তখন ওর কোনো হুঁশ জ্ঞান নেই। আমরা পাড়ে পৌঁছালাম। বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর কয়েকজন মিলে জয়কে একটা হাসপাতালে নিয়ে গেলাম। জয়ের পেট থেকে পানি বের করা হলো, কিন্তু সারা রাত জয়ের জ্ঞান ফিরল না। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছিল। পরদিন সকালে জয়ের জ্ঞান ফিরে এলো। পরে ওর পানিতে পড়ে যাওয়ার ঘটনা শুনতে পেলাম। ওর বক্তব্য ছিল এইরকম, তুই নিচে চলে যাওয়ার পর আমি যখন একা বসে আছি তখনই আমি নিচে কতগুলো মানুষের মাথা ভাসতে দেখতে পাই। আমি উঠে দৌড় দিতেই আমার মনে হলো কেউ একজন আমাকে জোরে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। জয়ের এই বক্তব্য আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। একই ঘটনা আমার দুজনের সাথেই ঘটলো। সেদিন ওই মাঝি আর জেলেগুলো না থাকলে কি হয়ে যেত আমি কল্পনাই করতে পারছি না। পরে অনেকের কাছে শুনতে পেলাম নদীর ওই জায়গায় মাত্র কয়েকদিন আগে একটা লঞ্চ ডুবি হয়েছিল, আর তাতে নারী পুরুষ শিশু সহ অনেক লোক মারা গিয়েছিল। ওই লঞ্চ ডুবির ঘটনাটা নাকি টিভি পত্রিকাতেও দিয়েছিল। এরপর দাদার কাফন দাফন সম্পূর্ণ করা হয়ে গেলে আমরা কিছুদিন পর ঢাকায় চলে আসি, তবে রাতে নয় দিনেই আসি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রায়হান, তাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে 11 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের বাড়ি ফেনীতে। ওখানে আমার সেজ মামার বিয়ে উপলক্ষে আমাদের সব রিলেটিভ দেশ ও বিদেশ থেকে সবাই উপস্থিত হয়েছিল। সেটা ছিল ফেনীর একটা চন্দনা গ্রামে, আমার ছোট খালার বাসায়। আমাদের গ্রামের ভিতর খালার বাড়িটা সবচাইতে বড়, কেননা বেশ কিছুদিন আগেই সেটার মেরামত করা হয়েছিল। কিন্তু সবগুলো ঘর হয়নি। একটা ঘর ছিল যেটাতে কেউই যেত না। তার একটা বিশেষ কারণও ছিল। সব আত্মীয় স্বজনরা একসাথে অনেক দিন পর মিলিত হওয়াতে বাড়িতে জায়গার অভাব পড়ল, যে কারণে সেই ঘরটাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এখন বলছি ঘরটার বিশেষত্বের কথা। আমার ছোট খালার স্বামী অর্থাৎ আমার ছোট খালুর আব্বু ছিলেন মাওলানা। তিনি জিন হাজির করাতে পারতেন। তিনি জিন ডেকে মানুষের অনেক সমস্যারও সমাধান দিতেন। তাছাড়া জিন যদি মানুষকে আসর করত তবে সেই ঘরটিতে বসেই তিনি শরীর থেকে জিন নামাতেন। তো আমাদের ছোট খালা এই বিষয়ে আমাদের আগে থেকেই সতর্ক করে দিলেন, কিন্তু আমার বড় মামা আর আমার এক কাজিন ছিল যার নাম কামরুল ঠিক করলেন ওই রাতে সেই ঘরে বিছানায় শোবেন। কিন্তু খালা আগে থেকেই অনেকভাবে সাবধান করে দিয়েছিলেন সমস্যা সম্পর্কে, কেননা ওই ঘরটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। আর এর আগে যারাই ওই ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারাই কোনো না কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে। কিন্তু আমার মামা আর কাজিনের বেলায় কে শোনে কার কথা। এই একদিন
একবিংশ শতাব্দীতে এসে এইসব বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করাই যে তাদের জন্য শ্রেয় ছিল তা আমরা সকলেই পরে উপলব্ধি করেছিলাম। আমার কাজিন আর মামা যখন রুমে ঘুমিয়ে পড়ল, তার কিছুক্ষণ পরেই আমার কাজিনের চিৎকারে বাসায় সবার একসাথে ঘুম ভেঙে গেল। আমরা সবাই দ্রুত ওই ঘরে ছুটে গিয়ে আমার কাজিনকে খাটের নিচে আর মামাকে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় আবিষ্কার করি। এরপর যখন ওদের মাথায় মুখে পানি ঢেলে অবস্থায় কিছুটা উন্নতি করা হয়, তখন জানতে পারলো আসলে ওদের সাথে কি ঘটেছিল। সেটা শোনার পর আমার গায়ের রক্ত পানি হয়ে গিয়েছিল। আমার কাজিন বলল সে ঘুমের ভেতর দেখতে পেয়েছিল কে যেন অনেক জোরে তার গলা টিপে ধরেছে, আর তাতে বাধা দেওয়ার চেষ্টা করায় তাকে খাট থেকে ফেলে দেওয়া হয়েছে। এমনকি ওর গলার আঙ্গুলের ছাপও স্পষ্ট পাওয়া গিয়েছিল। আর আমার মামা বললেন যে খুব ভারী কিছু একটা যেন উনার বুকের ওপর বসে জোরে জোরে চাপ দিচ্ছিল, যাতে বাধা দেওয়াতে তাকে কষে চড় দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। এই ঘটনার 6 বছর পর আমার কাজিনের বিয়েতে আবার ছোট খালার বাসায় আমি যাই। যথাক্রমে আমাকে থাকতে দেওয়া হয় ওই রুমে। সেদিনকার সে ঘটনার কথা আমার মনে ছিল না তখন, কিন্তু রাতে সে ঘরে শুয়ে আমি ভয়ানক সব স্বপ্ন দেখতে লাগলাম। এক সময় দেখতে পেলাম কে যেন ভারী কিছু একটা দিয়ে অনেক জোরে আমার পায়ে আঘাত করছে। ঘুম ভেঙে গেল সাথে সাথেই। উঠে দেখি আমার পাটা এত ব্যথা করছে যা বলার মতো নয়। মনে হচ্ছিল কে যেন আমার পায়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে জোরে আঘাত করছে। আম্মুকে এই ঘটনা বলার পর আম্মু আমার সাথে থাকতে ওই ঘরে আসলো। আম্মু একটু ঘুমিয়েছে, অমনি তিনি ঘুমের মধ্যে দেখতে পেলেন অসম্ভব ভয়ঙ্কর চেহারার একটি মহিলা। সারা শরীরে তার লোম, সেগুলো অনেক বড় বড়। হঠাৎ করে সেটা আম্মুকে একটা খামচি দিয়ে দিল। সাথে সাথেই আম্মুর ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠেই আম্মুর শরীরে খামচি দিলে যেমন ব্যথা হয় তেমন অনুভব করতে লাগলো। তার মনে হচ্ছিল কেউ যেন সদ্য তাকে খামচি দিয়ে চলে গেল। এই ঘটনার পর সেদিন ওই ঘরে মসজিদের ইমাম আর হাফেজদের ডেকে কুরআন খতম দেওয়ার ব্যবস্থা করা হলো। এরপর কিছু আর যেন না ঘটে তার জন্য সব কিছুই করা হলো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রায়হান। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনার পাঠানোর জন্য। পরিশেষে একটা কথাই বলে যাই, অ্যাম্বুলেন্সের ফিটনেস, চালকদের বৈধ লাইসেন্স, বিশ্রাম আর চালকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা খুবই জরুরি। স্মার্ট বাংলাদেশ বৈধ অ্যাম্বুলেন্স চালকদের একটা ডেটাবেস ও তথ্য ভান্ডার গড়ে তুলতে না পারলে আর সবাইকে মঞ্চে উঠতে দিলে লাশ বা রোগী কাউকেই রক্ষা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ আর নয়, পরে এরকম ভয়ঙ্কর আরো ঘটনা নিয়ে আসবো।